থাইল্যান্ডের ফুকেটে আমরা থেকেছিলাম 2 দিন। আর প্রথম দিনের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার ব্লগ কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। যাদের দেখা হয়নি অবশ্যই আমার পেজে গিয়ে দেখে নেবেন। ফুকেটের দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় গিয়েছি আর কোন কোন নতুন জায়গা এক্সপ্লোর করেছি সবকিছু নিয়ে ডিটেলসে আজকে থাকছে এই ব্লগ। ঠিক সকাল 10টায় আমরা ফুকেটের দ্বিতীয় দিনে বের হয়ে গেলাম। আর আজকে সারাদিনের 3টা স্পটে ঘোরার জন্য আমরা এই গাড়িটা বুক করলাম। আগের দিন আমরা যার গাড়ি নিয়েছিলাম তার গাড়িতে করেই আজকেও যাচ্ছি। আর আজকের 3টা স্পট মিলে আমাদের টোটাল গাড়ির খরচ হলো 1800 বাত, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 6000 টাকার মতো। প্রায় 1 ঘন্টা জার্নি করে পাতং এরিয়া থেকে আমরা চলে আসলাম ওল্ড টাউন ফুকেটে। আর ওল্ড টাউন ফুকেটে এসেই দেখলাম প্রত্যেকটা বিল্ডিং অনেক বেশি কালারফুল করে সাজানো। আর এই কালারফুল বিল্ডিংগুলো দেখতেই সবাই এখানে আসে। এখানে অলি গলি প্রত্যেকটা জায়গায় রেস্টুরেন্ট, শপিং মল, যেগুলো এত বেশি কালারফুল যে প্রত্যেকটা জায়গায় বসে আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। ওদের ওল্ড টাউনটা কিন্তু আমাদের থেকে অনেকটাই ভিন্ন। দেখতেই পাচ্ছেন এখানে পুরানো স্কুটার রাখা, পুরানো একটা গাড়ি রাখা। এই গাড়ির সামনেও সবাই অনেক ছবি তুলছে। হাঁটতে হাঁটতেই দেখলাম এরকম একটা কালারফুল গেট, যেখানে সামনে একটা মিররও ছিল। আর এখানে আমি কিছু ভিডিও আর ছবি নিলাম। আর এই জায়গাটা হচ্ছে মোস্ট আইকনিক প্লেস ওল্ড টাউন ফুকেটের। এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, যেটার সামনে এরকম একটা ডেকোরেশন করা। আর এই ডেকোরেশনটাতেই সবাই ছবি তুলতে যায়। এই রেস্টুরেন্টটা। আর ওল্ড টাউন ফুকেটটা হাঁটতে হাঁটতেই আপনি সবগুলো জায়গা দেখতে পারবেন। যাদের আমার মতো ছবি আর ভিডিও করতে অনেক পছন্দ তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্লেস। আর ফুকেটে গেলে অবশ্যই ওল্ড টাউন ফুকেটটা মাস্ট ভিজিট প্লেস। ওল্ড টাউন ফুকেটে আমাদের ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা আমাদের সেকেন্ড স্পটে চলে আসলাম আমরা সেকেন্ড স্পটে। আর এখানে ওল্ড টাউন ফুকেট থেকে আসতে আমাদের সময় লেগেছে আধা ঘন্টার মতো। এটা হচ্ছে বেসিক্যালি কাটা নুই বিচের ভিউ পয়েন্ট। এখানে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে এখানে 2টা রেস্টুরেন্ট আছে। আর ভুলবশত আমরা আরেকটাতে চলে গিয়েছি, আর সেম টু সেম ওইটার মতোই সুন্দর এই রেস্টুরেন্টটাও। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বসতে হলে আপনাকে অবশ্যই ফুড অর্ডার করতে হবে, মিনিমাম বাংলাদেশি টাকা 2000 টাকার মতো। কিন্তু আমরা যেহেতু এসেছি ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে, তাই আমরা পাশেই ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো রেস্টুরেন্টেই চলে গেলাম। যদিও আমরা তখনও জানতাম না যে এই রেস্টুরেন্টটাতে কোনো কিছু না অর্ডার করেও আমরা ছবি ভিডিও করতে পারবো। এই টাইমে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, কোনো বৃষ্টি ছিল না, কিন্তু এত বাতাস ছিল। আর সমুদ্রের একদম পাশেই এই বিচটার নাম হচ্ছে কাটা নুই বিচ। দেখতেই পাচ্ছেন এটার ডেকোরেশন কত সুন্দর। এই রেস্টুরেন্টে আসাও কিন্তু আমার একটা ড্রিম ছিল, আর আলহামদুলিল্লাহ এই ড্রিমটা পূরণ হলো। এই রেস্টুরেন্টে আসলে আপনারা কাটা নুই বিচের ফুল ভিউটা দেখতে পারবেন। আমরা এই রেস্টুরেন্টে পৌঁছালাম ঠিক 12টার দিকে দুপুরে, যার কারণে আমরা এখানে লাঞ্চ করলাম না। আমাদের একটা পছন্দের জায়গা ছিল, সেখানে আমরা লাঞ্চ করেছি। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটা দেখাবো। এই রেস্টুরেন্টটা নিয়ে আমি একটা ছোট রিলও মেক করেছি, যেটা আপনারা দেখে আসতে পারেন চাইলে। এই প্লেসটা অনেক বেশি রোম্যান্টিক ছিল, আমাদের অনেক ভালো লাগলো এই প্লেসটা। কোনো রেস্টুরেন্টও যে এত সুন্দর হতে পারে সেটা ফুকেটে না গেলে আসলে কখনোই বুঝতে পারতাম না। আর আমরা যেই টাইমে গিয়েছিলাম মোটামুটি রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল, যার কারণে এরকম সুইংগুলোতে উঠতে কিন্তু আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি। রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু ছবি আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ওই টাইমে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগলো এই জায়গাটা। চলে আসলাম আমরা থার্ড স্পটে, যেটার নাম হচ্ছে কাটা বিচ। আর ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো রেস্টুরেন্ট থেকে কাটা বিচে আসতে আমাদের মাত্র সময় লাগলো 5 মিনিট। দেখুন ওদের বিচেও কি সুন্দর করে নামার জন্য রাস্তা দিয়েছে। এই তো এটা হলো কাটা বিচ। কাতা বিচটা নাকি সবসময় এরকম একটু ফাঁকাই থাকে, যার কারণে আমরা এখানটাই চুজ করলাম আসার জন্য।
ফুকেট কিন্তু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ, যার কারণে মোটামুটি কম দূরত্বের জায়গাগুলোতেই ট্যাক্সি ভাড়া ওরা অনেক নেয়। আপনারা চাইলে কিন্তু স্কুটার দিয়েও সব জায়গায় এক্সপ্লোর করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের টাকাও অনেক কম যাবে। যেহেতু আমাদের সাথে রাওয়াফ ছিল তাই এবার আর রিস্ক নেইনি ইন্দোনেশিয়ার মতো। রকির পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই হচ্ছে আ ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো রেস্টুরেন্ট, আর ওই পাশটা হচ্ছে কাটানোই বিচ, আর আমরা যেই বিচে আছি এটা হচ্ছে কাতা বিচ। এই বিচের পানির কালারটা একদম অন্যরকম ছিল, একদম স্কাই আর পেস্ট কালারের মধ্যে যে কালারটা হয় সেই কালারটা। আর যেহেতু ওয়েদারও অনেক ভালো ছিল, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড দিনটাও অনেক ভালো কাটলো। কিছুক্ষণ কাতা বিচে সময় কাটানোর পরে আমরা এখন চলে যাব লাঞ্চ করতে। আর এই যে যাওয়ার টাইমে দেখলাম যে কাতা বিচের এইখানটাতে একটা সুন্দর সুইং আছে, এটা দেখে আমি রকিকে বললাম আমার আরো কিছু ছবি আর ভিডিও করে দাও। তারপর এখানে এই যে রকিও বসলো, একটু সুইং করলো। ওয়েদার ভালো থাকার কারণে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগলো এই জায়গাটা। আর আসলেই পৃথিবীটা ঘুরে দেখলে বোঝা যায় যে কত সুন্দর। আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য হয়েছে। এরপর আমরা আমাদের হোটেলের এরিয়াতে আবার চলে আসলাম লাঞ্চ করার জন্য। আর আজকে আমরা লাঞ্চ করব বানজান ফ্রেশ মার্কেটে। তবে এখানে লাঞ্চের ভিডিওটা আমি আজকে দিব না, এটা নেক্সট ভিডিওতে আপলোড করব। নেক্সট ভিডিওটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে। আমরা তাজা মাছ কিনে কোথায় গিয়ে রান্না করে খেয়েছি সবকিছু নিয়ে থাকবে নেক্সট ব্লগ। আর রাতে বাংলা রোডে কেমন ভিউ থাকে ফুকেটে সেটা নিয়েও থাকবে নেক্সট ব্লগে। সো নেক্সট ব্লগটা দেখতে হলে কিন্তু আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।